একটু জল পাই কোথায়? তৃষ্ণায় হাহাকার করছে গাজা। একটু পানীয় জলের জন্য যে যাতনার মুখে পড়ছে গাজাবাসী, তা দেখলে পাথরেরও হয়তো বুক গলে যাবে। আজ আমাদের আলোচনা এ নিয়ে। দু সালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। প্যালেস্তিনীয় এই জঙ্গি গোষ্ঠীটির হামলার পর থেকেই কিন্তু গাজার কপালে নেমে এসছে চরম দুর্ভোগ। পাল্টা হামলা চালায় ইসরায়েল, তারপর থেকে সংঘাত চলছেই। গত জানুয়ারি মাসে আপাতত হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি কিছুটা হয়তো আশার আলো দেখিয়েছে, কিন্তু তাতে কি গাজাবাসীর জীবন খানিকটা হলেও সহজ হয়েছে? বাস্তব কিন্তু তেমনটা বলছে না। বাস্তব তুলে ধরছে এক ভয়াবহ ছবি। গত জানুয়ারি মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ বিরতির পর সর্বহারা গাজাবাসী আবার সে বিধ্বস্ত ভূখণ্ডে ফিরে আসছে। তারা নিজের ঘর হয়তো গুড়িয়ে গিয়েছে বোমার আঘাতে, হয়তো কিছুই নেই, তাও শেকড়ে টান যাবে কোথায়? সেই শেকড়ে টানে অনেকেই ফিরে আসছেন। কিন্তু ফিরে আসলে তো হবে না। মানুষের প্রাণে বাঁচার জন্য সবার প্রথম চাই জল। সেই জলই কিন্তু গাজায় এখন নেই। এক চুমুক পানীয় জলের জন্য হন্য হয়ে তাদের ঘুরতে হয়েছে। গোটা তৃষ্ণার্ত গাজা যেন হাহাকার করছে, একটু জল পাই কোথায়? ভূমধ্য সাগরের তীরে একটি ছোট্ট ভূখণ্ড গাজা। আয়তন যদি আমি বলি 350 স্কোয়ার কিলোমিটার প্রায়। এই ভূখণ্ডে কিন্তু প্রায় 25 লক্ষ মানুষের বাস, অর্থাৎ জনঘনত্ব যে কতটা তা আপনারা বুঝতেই পারছেন। সেই লোকগুলোর কয়েক হাজার মারা গেছে ইসরায়েলি বোমায়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন, কিন্তু সংঘর্ষ বিরতির পর তারা ফিরে আসছেন। ফিরে এসে কি দেখছেন? শহর তো নয়, চোখের সামনে কার্যত ধ্বংসস্তূপ, ইট কাঠ পাথরের স্তূপাকৃতি ধ্বংসাবশেষ। এখন ফিরে এলে সবচেয়ে বড় প্রশ্ন, একটু জল পাই কোথায়? গাজার একটি টাউন, আমি রয়টার্সের একটি রিপোর্টকে উদ্ধৃত করে বলতে পারি, বেত লাহিয়া এই শহরের কথা রয়টার্সের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে লোকজন ফিরেছেন, কিন্তু কোথাও জল পাচ্ছেন না, খাবার জল নেই, সরকারি পরিকাঠামো নেই, সমস্তটাই ভেঙে পড়েছে। এক চুমুক জলের জন্য 16 কিলোমিটার হাঁটতে হচ্ছে। কেন এই ক্রাইসিস? কেন? দু সাল থেকে হামাসের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত চলছে, তারপর থেকে কিন্তু গাজা ভূখণ্ডে লাগাতার বোমা ফেলে গেছে ইসরায়েল। পরপর বিমান থেকে বোম পড়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে একের পর এক পরিকাঠামো। যে জলাধারগুলো ছিল বারুদের ঘায়ে, সেগুলো ধ্বংস পেয়েছে। যে নিকাশি ব্যবস্থা, পানীয় জল পৌঁছে দেওয়ার যে পাইপিং সিস্টেম, সমস্তটাই কিন্তু ধ্বংস হয়েছে। সেগুলো গড়ে তুলবে কে? এই মুহূর্তে গাজায় তো কার্যত অরাজক পরিস্থিতি। প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ, তাদের হাতে সেই ক্ষমতা নেই গড়ে তোলার। ফলে পরিকাঠামো যেভাবে ধ্বংস হয়েছে, তাতে একটা অংশ হাত রয়েছে ইসরায়েলের। এবার শুধু কি ইসরায়েল ভিলেন? তা নয়। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, গাজা ভূখণ্ড থেকে লড়াই চালাচ্ছে হামাস, এবং হামাসকে অস্ত্রশস্ত্রের অভিযোগ যোগান দিচ্ছে কারা? হেজবুল্লাহ, লেবানন থেকে। কার মদতে? ইরানের মদতে। এবার যখন ইরানের উপর পরপর ইসরায়েল হামলা চালালো, হেজবুল্লাহর উপর হামলা চালালো এবং সিরিয়া ক্রাইসিস তৈরি হলো, তখন এই আন্তর্জাতিক মহাসমীকরণে ইরান কিন্তু ব্যস্ত হয়ে পড়ল, লেবানন ব্যস্ত হয়ে পড়ল। ফলে কি হলো? হামাসের অস্ত্রের যোগান কমতে শুরু করলো।
তাই তারা কি শুরু করলো, হামলা চালানোর জন্য রকেট যে তৈরি করা হবে, সেই রকেট তৈরি তারা কোথা থেকে করতে শুরু করলো? তারা শুরু করলো গাজার ভেতর থেকে। যে জলের পাইপগুলো ছিল, যে ধাতুর তৈরি পাইপগুলো ছিল, সেগুলোই খুঁড়ে খুঁড়ে তুললো হামাস জঙ্গিরা। সেই পাইপ খুঁড়ে তুলে তার মধ্যে বিস্ফোরক ভরে আপাতত রকেট তৈরির কাজ শুরু করলো। তো এই জন্য হাজারো রকেট তৈরি করতে কার্যত যেটুকু অংশ পানীয় জল পৌঁছে দেওয়ার যেটুকু অংশ বাকি ছিল যে পাইপের, সেটাও হামাস তুলে নিল। এবং এই হামাস বনাম ইসরায়েলি রাষ্ট্রের এই সংঘাতের মাসুল গুনতে হলো কাদের? গাজাবাসীকে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে বলা হচ্ছে যে এই মুহূর্তে গাজার পরিকাঠামো যেভাবে ধ্বংস হয়েছে, পানীয় জলের পরিকাঠামো পৌঁছে দেওয়ার যে পরিকাঠামো, জলাধারগুলো, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো, রিজার্ভায়ারগুলো, সেগুলোকে মেরামত করে তুলতে হলে 200 কোটি মার্কিন ডলার লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, 200 কোটি মার্কিন ডলারে এত বিরাট অঙ্ক কে দেবে? ইতিমধ্যে আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় এসে সাফ জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ করা ছাড়া আমাদের উপায় নেই। বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে তাতে আমেরিকা চিরকাল থাকতে পারে না। এবং যে মানবাধিকার সংগঠনগুলোকে মদত দেওয়া হতো, যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মদত দিত আমেরিকা, যে ত্রাণের জন্য যে অর্থ বরাদ্দ করা হতো, তারা কিন্তু ট্রাম্প কমিয়ে দিয়েছেন। এবং ট্রাম্পের এই পদক্ষেপের জেরে গাজায় যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো জল, ওষুধ, খাবার সেগুলো পৌঁছে দিত, তাদের ফান্ডিং বা তাদের বরাদ্দ কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে গাজাবাসীর উপর। এই মুহূর্তে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে 1 গ্লাস জলের জন্য গাজার একটি শহরকে 16 কিলোমিটার হেঁটে গেলে তবে মিলছে। গাজা শহরের যে বর্জ্য, যে নিকাশি ব্যবস্থা, তা তো ধ্বংসস্তূপ। তাও প্রতিদিন তার থেকে যে বর্জ্য উৎপাদন হচ্ছে, সেই নোংরা জল কিছুটা যেটুকু আছে তা সরাসরি ভূমধ্যসাগরে পড়ছে। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাজ করছে, তাও সেটি থেকে নোনা জল ঢুকে গিয়ে তার ক্ষমতা প্রায় অর্ধেক। ভূমধ্যসাগরের কাছে গাজা থাকলেও, চোখের সামনে বিস্তীর্ণ জলরাশি থাকলেও সেই জল তো খাওয়া যায় না। কিন্তু গাজার অনেকেই কী করছেন, তারা সমুদ্রের তীরে গিয়ে মাটি খুঁড়ছেন, আশা করছেন হয়তো সেই বালিফোড়ে জলের সেই নোনা ভাব কিছুটা কমবে যদি সেই জল খাওয়া যায়। এই যে ভয়াবহ দৃশ্য গাজাতে দেখা যাচ্ছে, এই দৃশ্য দেখলে কিন্তু সাধারণত পাথরেরও হয়তো বুক গলে যাবে। ক্যামেরায় শুভজিৎ মুখার্জির সঙ্গে মণিশঙ্কর চৌধুরী, সংবাদ প্রতিদিন .in।